দীপ্ত সংবাদে সবাইকে স্বাগত। সাথে রয়েছে $, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রামিসা হত্যা মামলা, আসামি সোহেল ও স্বপ্নার বিচার শুরু 1 জুন। 7 দিনের মধ্যে সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। হামির উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও 16 শিশুর, মৃতের সংখ্যা বেড়ে 528। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি প্রায় 1500 রোগী। ঈদুল আজহা উদযাপনে দলে দলে ঢাকা ছাড়ছে মানুষ। ট্রেন ও বাসের সূচি বিপর্যয়ে ভোগান্তি, তবে স্বস্তি মিলছে নৌপথে। অনেকদিন পর কোরবানিতে বাড়ি যাচ্ছি, এবার লেবার টাকা টুকা নিচ্ছে না। আনন্দ তো অবশ্যই আছে। আগে যেরকম হকারের একটা উৎপাত ছিল, এখন হকারের উৎপাতটাও নাই। রাজধানীর পশুর হাটে সমাগম বাড়ছে, বেচাকেনা এখনো কম, দাম চড়া বলছেন ক্রেতারা। সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসার অভিযোগ। রাতে অন্ধকারে কালোবাজারি গরু পাচার হচ্ছে, তাহলে কৃষক কিভাবে গরু পালবে ইন্ডিয়ান গরু ঢুকাতে? কাল শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। সকাল থেকে মিনায় অবস্থান করবেন মুসল্লিরা। এরই মধ্যে মিনায় পৌঁছেছেন সবাই। ভারতের নারী সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে কাল। হ্যাট্রিক শিরোপার মিশনে বাংলাদেশের প্রথম ম্যাচ 28 মে, প্রতিপক্ষ মালদ্বীপ। শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ 5 থেকে 7 দিনের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, এই অপরাধের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে চায় সরকার। এদিকে এই মামলায় 2 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। রবিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কাজের বিভিন্ন অগ্রগতির বিষয়ে জানান তিনি। উঠে আসে সাম্প্রতিক সময়ের আলোচিত নারী ও শিশু নির্যাতনের বিষয়। পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যার ঘটনায় সরকারের কঠোর অবস্থানের কথাও জানান তিনি। ধর্ষণের মাত্রা বা ধর্ষণের যে অবস্থা সংখ্যা, এটা ঘটনা, এটা আমাদের সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা এই জাতীয় যে কোনো ঘৃণ্য অপরাধের অভিযুক্ত বা অপরাধীদেরকে কোনোভাবেই ছাড় দেব না। মামলার বিচার কাজ দ্রুত শেষ হবে বলে প্রত্যাশা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। এর চাইতে বেশি কিছু করার আমাদের পক্ষে এই মুহূর্তে আর বোধহয় সম্ভব না। আমরা আশা করি আদালতের বিষয় আমরা বিস্তারিত বলতে পারবো না, সেটা আমাদের এখতিয়ার নাই। তবে আমরা নিশ্চিত যে মাননীয় আদালত এই প্রসিকিউশন টিমের বক্তব্য শুনে, চার্জশিট দেখে এবং এভিডেন্স 164 এগুলো দেখে সঠিক সিদ্ধান্ত নেবেন। এদিকে পল্লবী শিশু হত্যা মামলায় আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। দ্রুত বিচারের জন্য মামলাটি ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। অভিযোগ গঠনের শুনানি হবে 1 জুন। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। মেহেরপুরের শিশু ধর্ষণ মামলায় শাকিল হোসেন নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে মেহেরপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাইজুল ইসলাম এই রায় দেন। 2025 সালের 16 জুন গাংনী উপজেলার চাঁদপুর দক্ষিণপাড়া গ্রামের 9 বছরের শিশু বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাওয়ার পথে অভিযুক্ত শাকিল হোসেন শিশুটিকে ধর্ষণ করে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে শাকিলের বিরুদ্ধে মামলা করে। যাচ্ছি পরের প্রসঙ্গে। দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 16 শিশুর মৃত্যু হয়েছে। হাম ও হামের উপসর্গে এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 528। এ সময় সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে 1434 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা 86 আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে 442 জন।
গত 24 ঘন্টায় 128 নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 8,622 জন। একই সময় 1,306 শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে 63,813 জনে। ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে দলে দলে রাজধানী ছাড়ছে মানুষ। ফলে রেলপথ ও সড়কপথে বেড়েছে যাত্রীর চাপ। তবে সময়মতো ট্রেন ও বাস ছেড়ে না যাওয়ায় ভোগান্তিতে পড়ছেন অনেকে। ঈদের ছুটি মানেই নারীর টানে বাড়ি ফেরা, আর 3 দিন পরই বড় এই উৎসব। ফলে যানবাহনে বাড়ছে চাপ। ঈদযাত্রায় বরাবরই ভোগান্তি থাকে, এবারও এর ব্যতিক্রম নয়। রাজধানীর কমলাপুর রেল স্টেশন রবিবার সকালে 3টি ট্রেনের সূচি বিপর্যয়ের কারণে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। যাত্রীর চাপ সামলাতে ট্রেনের সংখ্যা পর্যাপ্ত নয় স্বীকার করে রেলমন্ত্রী জানান, ঈদ উপলক্ষে শতকরা 25% অতিরিক্ত যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। ট্রেন লাইনের উপর প্রচুর খড়, ওটাকে বলা হয় ধানের অবশিষ্ট অংশ আর কি, খড় আমাদের এলাকায় যেটা বলে সেটা নেড়ে দেয় আর কি, শুকানোর জন্য দিয়ে দেয়, তাতে স্লিপ করেছে হুইল। ওই কারণে একটু দুটো ট্রেন সম্ভবত দিলে হয়েছে, 2টি বা 3টি। একটা মনে হয় 20 মিনিট, একটা 1 ঘন্টা, আরেকটা মনে হয় 2 ঘন্টা হয়ে যাবে। এছাড়া বাকিটা ঠিক আছে। এদিকে বাস টার্মিনালে উপচে পড়া ভিড়। টিকিটের জন্য ঘরমুখো যাত্রীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়। টিকিট পেলেও সময়মতো বাস না আসায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। টিকিট পাওয়াই যাইতেছে না। আপনার 10 মিনিট যদি টিকিট দেয় 2 ঘন্টা বসায় রাখে। ওদের নাকি বাস সংকট, তো এই জন্য টিকিট দিচ্ছে না, এখনো 3 ঘন্টা যাবত দাঁড়ায় আছে। এখনো গাড়ি আসেনি, খুব কষ্ট হচ্ছে এবং গাড়ির সংকটও অনেক বেশি। তো 7:30টার দিকে আসার পরে তখন লাইনে ছিলাম, তো 12টার দিকে টিকিট পাইছি। 3 থেকে 3.5 ঘন্টা পর আমরা টিকিট পেয়েছি। এখন আমরা বাস আসছে কিনা তাও এখনো পর্যন্ত আমরা জানতে পারি নাই। এসেছি সকাল 8টায়, 12টার সময় টিকিট কাটতে পেরেছি। এখনো দাঁড়িয়ে আছি, গাড়ি এখনো আসেনি। এই ঈদে ভোগান্তি প্রতিবারই। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীর তুলনায় গাড়ি কম, আবার মহাসড়কে যানজট থাকায় সময় মতো টার্মিনালে ফিরতে পারছে না বাস। আমাদের গাড়ির তুলনায় যাত্রী অনেক হিউজ যাত্রী, এত যাত্রী আমাদের গাড়িও পর্যাপ্ত গাড়ি দেখেছি যে আজকে সকালবেলা আমাদের রিজার্ভ যে কটা গাড়ি থাকে ডিউ টাইমের আগে গাড়িগুলো চলে যায়, যাতে চাপ বেশি। তীব্র রোদ মাথায় নিয়ে কেউ দাঁড়িয়ে কিংবা কেউ বসে টিকিট কাউন্টারের লাইনেই কাটিয়ে দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা। ঈদের আনন্দ নিয়ে বাড়ি ফেরার স্বপ্ন থাকলেও বাস টার্মিনালে এসে অধিকাংশ যাত্রীর সেই যাত্রা হয়ে উঠেছে চরম ভোগান্তির। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদুল আজহার সামনে রেখে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সোমবার থেকে ঈদের ছুটি শুরু হয়। রোববার শেষ কর্মদিবসে অনেকেই বাড়ির পথে রওনা দিয়েছেন। সকাল থেকেই সদরঘাট এলাকায় যাত্রীদের উপস্থিতি বাড়তে দেখা যায়। কেউ আগে ভাগে এসে লঞ্চের কেবিন ও সিট বুকিং করেন। তবে এবার লঞ্চ যাত্রায় তেমন ভোগান্তি বা হয়রানি নেই বলে জানিয়েছেন যাত্রীরা। বন্দর কর্তৃপক্ষ বলছে, ঈদের মূল যাত্রী চাপ শুরু হলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। 24 ঘন্টা সমন্বিতভাবে বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। এবারে কোরবানির পশুর হাটের খবর। রাজধানীর হাটে দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু আসছে, বাড়ছে ক্রেতার সমাগম। তবে বেচাকেনা এখনো কম, দাম বেশ চড়া বলে মনে করছেন ক্রেতারা। হাটের নিরাপত্তায় কঠোর নজরদারি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোরবানির পশুর হাটের সেই চিরচেনা দৃশ্য এখন ঢাকায়। দেশের উত্তর, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার গরু, ছাগল, মহিষ ও ভেড়া আসছে নগরীর স্থায়ী ও অস্থায়ী হাটগুলোতে। এটি গাবতলী হাট। রবিবার সকাল থেকে ক্রেতা বিক্রেতারা এখানে জড়ো হতে থাকেন। কেউ এসেছেন বাজার ঘুরে দাম যাচাই করতে, কেউ আবার আগেভাগে কিনে নিতে চান পছন্দের পশুটি। গরু আনছিলাম 17টা, গরু 2টা বেচছি, এখনো 15টা আছে। তাই বাজার মোটামুটি ভালো, খারাপ নাই, যাক বিক্রি হবে গরুগুলা। আজকে প্রথমবার মতো হাটে এসেছি ফ্যামিলির সাথে গরু কিনতে। যদি আজকে পছন্দ হয়ে যায় ইনশাল্লাহ আজকেই বাসায় গরু নিয়ে যাব। চাপাই থেকে গরু আনছি 42টা, গরু বেচা বিক্রি হয়নি, হবে কাল থেকে।
সর্বত্র ব্যবসায়ী ও খামারিদের হাকডাক আর দরদামের উত্তাপ। ব্যবসার স্বপ্ন নিয়ে বসে আছেন খামারি ও ব্যবসায়ীরা। ক্রেতারা খোঁজেন সাধ্যের মধ্যে পছন্দের পশু। প্রতিটি গরু ঘিরেই চলে হিসাব নিকাশ। এবার সর্বনিম্ন দামের গরু আছে আমার কাছে 1,10,000 টাকার, আর উপর হাই আছে 3.5 লক্ষ টাকার। আর এবার গরুর দাম একটু বেশি, খাদ্যর দাম অনেক বেশি। আর যে খাদ্য খাওয়ার দাম সেই হিসাবে কাস্টমার বর্তমান যে দাম করছে এই দামে আমারে পোষাচ্ছে না, তাই আমরা দিই নেই। প্রচণ্ড গরম, মাথাও গরম হয়ে যাচ্ছে দাম শুনে, তো ক্রেতার সাথে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। আশা করি পাবো, আজকে কালকের ভিতরে কিনে ফেলবো আর কি গরু। হাটে সবচেয়ে বেশি ভিড় মাঝারি আকারের গরুর সামনে। এসব পশুর ক্রেতা মধ্যবিত্তরা। কেউ কেউ দাম শুনে ফিরে যাচ্ছেন। এবারকার গরু আসলে অনেক কম, তো গেছেবারে গরু ছিল অনেক, দামও সীমিত ছিল, কিন্তু এবার আসলে গরুর দাম অনেক বেশি। 1 ঘন্টা যাবৎ ঘুরতেছি কিন্তু গরু মিলাইতে পারতেছি না। গতবারের চাইতে এবারে আমরা আশা করছি কিছুটা দাম পাবো আর কি। গতবারেতে এখনো তো না হয় নাই, জাস্ট জিজ্ঞাসা করতেছি সবাইকে, দেখি কি হয়, দামে যদি হয় তাহলে নিব। রবিবার গাবতলী পশুর হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন র্যাবের মহাপরিচালক। তিনি জানান, ক্রেতা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে 24 ঘন্টা ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চলছে। কোরবানির পশুর হাটে ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। পাশাপাশি নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে। জাল টাকা প্রতিরোধ এবং শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা সহ জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য না করতে পারে সে বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে। রাজধানীর পশুর হাটে সোমবার থেকে বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ী ও খামারিরা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে ঈদুল আজহার সামনে রেখে ঠাকুরগাঁওয়ের সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করছে ভারতীয় গরু। গভীর রাতে সীমান্ত দিয়ে গরু আনার পর তা ট্রাকে করে পাঠানো হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। এমন অভিযোগ তুলে স্থানীয় খামারিরা বলছেন, কোরবানির পশুর দাম নিয়ে উদ্বিগ্ন তারা। ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ভারত থেকে আনা হচ্ছে গরু, যা স্থানীয় বিভিন্ন হাটে তোলা হচ্ছে বিক্রির জন্য। বিশেষ করে জেলার পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গি সড়কে ট্রাকে করে এসব গরু পরিবহন করতে দেখা গেছে। জানা গেছে, প্রতিদিন গভীর রাতে সীমান্ত দিয়ে আনা হয় এসব পশু। পরদিন বিকেল 4টার পর থেকে মধ্যরাত পর্যন্ত চলে অবৈধ আনা এসব গরুর পরিবহন কার্যক্রম। আমরা নাহারিতে কিনে আসলাম, আমরা জয়পুর হাটে নিয়ে যাবো। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় গরু এর মধ্যে লাহিড়ীহাট সহ স্থানীয় বাজারগুলোতে বিক্রি হচ্ছে। এর প্রভাব পড়েছে পশুর দামে। সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে গরুর দাম। আমরা দেখতেছি যে বিভিন্নভাবে বর্ডারে রাতে অন্ধকারে কালোবাজারি গরু পাচার হচ্ছে, যেতে এই জন্য আমাদের খামারিগুলার খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা সঠিকভাবে ন্যায্য মূল্যে গরু বিক্রি করতে পারছি না। গরুর যে অবস্থা, ওই ভারতের গরু আসে, আমার বাংলাদেশের গরুর দাম কমে গেছে। যে গরুর দাম 1 লক্ষ টাকা, সেই গরু বলে 90,000। এই জন্য আমরা ব্যবসায়ীরা অনেক টাকা লস খেয়ে গেছি। গরু কিনা 90, খরচ 20,000, 1,10,000, গরু বলতেছে 1 লাখ ভাঙে। তাহলে কৃষক কিভাবে গরু পালবে ইন্ডিয়ান গরু ঢুকাতে? 2,05,000 গরু বেচলাম 1,90,000-তে। সীমান্তে ভারতীয় গরু আসার বিষয়ে কথা বলতে রাজি হননি বিজিবি ও জেলা প্রশাসনের কেউই। তবে প্রমাণ দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দেশের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য টেকসই জ্বালানি খাত সম্প্রসারণ জরুরি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এজন্য সরকার সৌরশক্তিকে গুরুত্ব দিচ্ছে। সকালে জাতীয় সংসদ ভবনের অনগ্রিড রুফটপ সোলার সিস্টেমের উদ্বোধন করে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে টেকসই জ্বালানি পথে অগ্রসর হচ্ছে দেশ। কারণ অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য জ্বালানি। অর্থনীতিকে সমৃদ্ধ করতে সৌরশক্তি গুরুত্বপূর্ণ বলেও জানান প্রধানমন্ত্রী। জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের প্রতীক। ভবনের ছাদে সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমরা মনে হয়
প্রমাণ করার চেষ্টা করছি নেতৃত্ব কেবল নীতিতে নয় বরং বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। বিকেলে এই সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং আঞ্চলিক সহযোগিতা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন। এদিকে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে প্রায় 4 বছর দায়িত্ব পালন শেষে ঢাকা ছাড়ার আগে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একটি লিখিত বার্তা দিয়েছেন প্রণয় ভার্মা। এই কূটনীতিক জানিয়েছেন তিনি বাংলাদেশ ছেড়ে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন। সারাদিনের তীব্র রোদ আর গরমের পর বিকেলে রাজধানীতে বৃষ্টি নেমেছে, তবে স্বস্তি মেলেনি তাতেও। উল্টো ভ্যাপসা গরমে অস্বস্তি যেন আরও বেড়েছে। গরম থেকে বাঁচতে মানুষ আসলে কি করছে, কেমন করেই বা সামলাচ্ছে এই অসহনীয় গরম? আজকের জনতার কথাই এসবই জানিয়েছে নগরবাসী। বৃষ্টি হয়েছে কিন্তু মেলেনি স্বস্তি, বরং বৃষ্টির পর ভ্যাপসা গরমে হাঁসফাঁস জীবন। ঘরে বাইরে অস্বস্তিতে নাকাল মানুষ। তীব্র এই গরমে কিভাবে কাটছে নগরবাসীর সময়? বৃষ্টিটা তো আসলে মুষলধারায় হয় না যে পরিবেশটা ঠান্ডা হবে, এমনভাবে হয় একটা ভ্যাপসা গরম হয়। তা ওইখানে আমার পদক্ষেপটা এটা হয় যে যখন ভ্যাপসা গরম হয় তখন দেখা যায় হয় সাইডে দাঁড়িয়ে একটু রেস্ট নেই। যে পরিমাণে গরম পড়ে আসলে বাইরে বের হওয়া একেবারে দুষ্কর হয়ে যাচ্ছে। তো মানে আমি মূলত কোল্ড ড্রিঙ্কস খাই না, তারপরে ওই গরমের ক্লান্তি দূর করার জন্য ঠান্ডা পানি খাইতেই হয়, যেটা আসলে আমার শরীরের জন্য ইফেক্টিভ। যে গরম পড়তে আছে, অনেক গরম পড়তে আছে, এই গরমের কোনো ইয়া নাই, ফ্যান বাতাসও কামায় না। আমার শরীর থেকে ঘাম ঝরে যায়, আমরা বিকল্প হিসেবে স্যালাইন খাই, আমরা পানি একটু বেশি খাই। এছাড়া আমাদের তো এখানে কাউন্টারে আমরা এখানে চাকরি করতে আসি, এখানে তো অন্য কোনো ইয়া নাই। ঘামে মাথা পানি দিই, দেখা গেলো আড়া চলা করি, ঠান্ডা পানি খাই, শরবত খাই, স্যালাইন খাই। আর বেশি যদি অতিরিক্ত ক্লান্ত হয় তাহলে মসজিদে একটু রেস্ট নিই। গরম থেকে বের হতে পারছি না, কারণ স্কিনের প্রবলেমের জন্য অনেক কম বের হওয়া পড়ে, আর ভার্সিটিতেও অনেক কম যাওয়া পড়ে। আর গরম থেকে বা রোদ থেকে নিজেকে বাঁচানোর জন্য আমার অবশ্যই সানস্ক্রিনের প্রয়োজন হয়। রুমের ভিতরে অনেক গরম, যেটা সহ্য হচ্ছে না, এই জন্য বাচ্চারা নিয়ে একটু ঘুরতে আসলাম আর কি। বৃষ্টি কমিয়েছে ধুলোবালি, কিন্তু কমায়নি গরমের অস্বস্তি। এরই সঙ্গে মানিয়ে নিচ্ছে মানুষ। এখন সবার অপেক্ষা একটু স্বস্তির। বিশেষ চাহিদা সম্পন্ন ও প্রবীণ ব্যক্তিদের ট্রেন ও মেট্রো রেলের ভ্রমণে ভাড়ার উপর 25% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার থেকে এই সুবিধা পাবেন তারা। রবিবার রেলপথ মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। পরিপত্রে প্রবীণ ব্যক্তিদের ক্ষেত্রে যাত্রীর বয়স অবশ্যই 65 বছর বা তার বেশি হতে হবে বলে উল্লেখ আছে। আর বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে সুবর্ণ পরিচয়পত্রধারীরা এই সুবিধা পাবেন। কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বেলা 11টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এলাকায় এই ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানান, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে একটি মামলায় সাক্ষ্য দিতে আদালতে আসেন। বের হওয়ার পথে আদালতের দরজায় তাকে লক্ষ্য করে গুলি করে তার প্রতিপক্ষের লোকজন। গুলি লিয়াকতের চাচাতো ভাই মঈনুদ্দিনের পায়ে লাগে। মঈনুদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া হামলাকারী জিয়াউল হক জিয়াকে একটি পিস্তল ও গুলি সহ আটক করা হয়েছে। ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসির একটি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছেন। সকাল 10:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অ্যাম্বুলেন্স ড্রাইভার কাউসার, জাহাঙ্গীর মোল্লা, নিহত জাহাঙ্গীরের স্ত্রী মাজেদ আক্তার, খুরশিদা বেগম এবং অসুস্থ থাকা আলমগীর হোসেন মোল্লা। নিহতরা সকলে মাদারীপুরের বাসিন্দা। ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, রাজবাড়ী থেকে ঢাকাগামী বিআরটিসি বাসের সাথে ফরিদপুরগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 5 জন নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ, ভাঙা হাইওয়ে পুলিশ ও নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
আগামীকাল সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হতে যাচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হাজিদের মিনায় গমন সহজ ও নিরাপদ করার জন্য সৌদি সরকারের নির্দেশনা মেনে আজ রাতেই মিনার পৌঁছেছেন সবাই। আর জিলহজ সোমবার মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তারা। সেখানে রাত্রি যাপন শেষে মঙ্গলবার 9 জিলহজ আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। আরাফাতের ময়দানেই অনুষ্ঠিত হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, হজের খুতবা। এবছর হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ আলী আল হুদাইফি। ইরানের সঙ্গে শান্তি চুক্তির খুব কাছাকাছি রয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে, খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে একটি শান্তি চুক্তির বিষয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত। খুব শীঘ্রই এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। চুক্তিতে নতুন করে 60 দিনের জন্য বাড়ানো হবে যুদ্ধবিরতি, যা পরবর্তীতে পারস্পরিক সম্মতিতে আরও বাড়ানো হতে পারে। দুই পক্ষের সমঝোতা হলে হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে, প্রত্যাহার করা হবে ইরানের নৌবন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ, জ্বালানি তেল বিক্রি করতে পারবে তেহরান, পাশাপাশি বিশ্বের বিভিন্ন ব্যাংকে জব্দ হওয়া বড় অঙ্কের অর্থ ছাড় করতে পারবে ইরান। সম্প্রতি হোয়াইট হাউসে সংবাদ ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটনের সাথে চুক্তি করতে মরিয়া তেহরান। আমাদের কাছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সেরা সামরিক বাহিনী রয়েছে। ইরান এখন একটি চুক্তি করার জন্য মরিয়া হয়ে উঠেছে। তবে সামনে কি ঘটে তা আমাদের দেখতে হবে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছে। চুক্তি চূড়ান্ত হওয়ার কথা জানিয়েছে ইরান। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের সাথে শান্তি প্রক্রিয়ার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে একটি সমঝোতা স্মারক তৈরির চূড়ান্ত পর্যায়ে রয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে উত্থাপিত মূল 14 দফার খসড়া দলিলের উপর ভিত্তি করে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা আদান প্রদান হয়েছে। আমরা এই বিষয়ে ওয়াশিংটনের সুনির্দিষ্ট মতামত ও দৃষ্টিভঙ্গি হাতে পেয়েছি এবং আমাদের উচ্চ পর্যায়ে এখন তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে। হরমুজ প্রণালী নিয়ে যে কোনো সিদ্ধান্ত ইরান, ওমান ও আশেপাশের দেশগুলোর সম্মতিতে হওয়া উচিত বলে মনে করেন ইসমাইল বাঘাই। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। খেলার খবর। সাফ নারী চ্যাম্পিয়নশিপের 8ম আসরের পর্দা উঠছে কাল। আর চাপ সামলে ম্যাচ বাই ম্যাচ জিতে হ্যাট্রিক শিরোপা জিততে চায় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। চ্যাম্পিয়নশিপে এর আগে কেবল ভারতেরই হ্যাট্রিক শিরোপা জয়ের রেকর্ড রয়েছে। এবার সেই অবিস্মরণীয় কীর্তি গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ নারী ফুটবল দল। 25 মে টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এসে দলের অধিনায়ক মারিয়া আমান্দা জানালেন, চাপ থাকলেও তা সামলে ধাপে ধাপে এগোতে চায় তার দল। এবারে টুর্নামেন্ট বাংলাদেশের জন্য হ্যাট্রিক মিশন। বাফুফে ভারতের গোয়ায় সাফ টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাংলাদেশকে থাইল্যান্ডের ব্যাংককে 2 সপ্তাহের ক্যাম্প করিয়েছে। সেখানে স্থানীয় 2 ক্লাবের বিপক্ষে 2টি ম্যাচ খেলেছেন ঋতুপর্ণারা। আগামীকাল ভুটান, নেপাল ও ভারত মালদ্বীপ ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ পড়েছে ঈদের দিন 28 মে মালদ্বীপের বিপক্ষে। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের রামিসা হত্যা মামলা, আসামি সোহেল ও স্বপ্নার বিচার শুরু 1 জুন। 7 দিনের মধ্যে সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। হামির উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও 16 শিশুর। মৃতের সংখ্যা বেড়ে 528। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি প্রায় 1500 রোগী। ঈদুল আজহা উদযাপনে দলে দলে ঢাকা ছাড়ছে মানুষ। ট্রেন ও বাসের সূচি বিপর্যয়ে ভোগান্তি, তবে স্বস্তি মিলছে নৌপথে। অনেকদিন পর কোরবানিতে বাড়ি যাচ্ছি, এবার লেবার টাকা টুকা নিচ্ছে না। আনন্দ তো অবশ্যই আছে। আগে যেরকম হকারেরও একটা উৎপাত ছিল, এখন হকারের উৎপাতটাও নাই। রাজধানীর পশুরহাটে সমাগম বাড়ছে, বেচাকেনা এখনো কম, দাম চড়া বলছেন ক্রেতারা। সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসার অভিযোগ।
রাতে অন্ধকারে কালোবাজারি গরু পাচার হচ্ছে। তাহলে কৃষক কিভাবে গরু পালবে ইন্ডিয়ান গরু ঢুকাতে? কাল শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। সকাল থেকে মিনায় অবস্থান করবেন মুসল্লিরা। এরই মধ্যে মিনায় পৌঁছেছেন সবাই। ভারতের নারী সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে কাল। হ্যাটট্রিক শিরোপার মিশনে বাংলাদেশের প্রথম ম্যাচ 28 মে, প্রতিপক্ষ মালদ্বীপ। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলারেন্স। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।